মাইরার ইরফান আর তার শাশুড়িকে বলতে ইচ্ছে করে, হাসলে কি পাপ হবে? এই জন্য হাসেন না। বিশ্বাস করুন, হাসলে পাপ হয় না। আপনারা এবার হাসতে পারেন। ভাবনার মাঝেই রোমানিয়াজ ঘর থেকে বেরিয়ে এসে মাইরার দিকে সুই সুতো সহ এগিয়ে দেয়। মাইরা অবাক হয়। সে ভেবেছিল দিবে না বা নেই, তাই সে চলে যেতেই নিচ্ছিল। আর ইনি সুইয়ের সাথে সুতো এনেছে। মাইরা খুশি হয়ে রোমানিয়াজের থেকে সুই সুতো নিয়ে স্বভাবসুলভ হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মা। কথাটা বলে উল্টো ঘুরলে রোমানিয়াজ বলে ওঠে, দাঁড়াও। মাইরা আবারও উল্টো ঘোরার আগেই রোমানিয়াজ হাতের তোয়ালে দিয়ে মাইরার মাথা মুছতে মুছতে বলে, মাথা না মুছে জ্বর সর্দি বাঁধিয়ে কি প্রমাণ করতে চাও? তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাড়ির সব পানির কাজ করায়? মাইরা থমথমে মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত কথাবার্তা! সে তো এসব ভাবেইনি। রোমানিয়াজ মাইরার মাথা মুছে দিয়ে তার ঘরে যেতে যেতে বলে, কাজ শেষে সুই সুতো ফেরত দিয়ে দেবে। মাইরা মাথা নেড়ে সম্মতি দিয়ে তার ঘরের দিকে যায়। তার কি রিয়েকশন দেওয়া উচিত? তবে রোমানিয়াজের এই কাজটা তার ভালোই লাগলো, আবার খোঁচা দেওয়ার বিরক্ত লাগলো। এদের মা ছেলের ঘাড়ের সব রগ যে তেরা, এটা মাইরা বুঝে গিয়েছে। ঘরে গিয়ে মাইরা শুয়ের মাঝে সুতো লাগায়। এরপর একটা একটা করে ফুল দিয়ে মালার মতো বানায়। এরকম প্রায় অনেকগুলো বানায় হাতের মাপে। গ্রামে থাকতে সব কত করতো, আজ অনেক দিন পর করতে পেরে বেশ ভালো লাগলো মাইরার। এসব করতে করতেই সন্ধ্যা নেমে যায়। মাইরার মোট 6টা মালার মতো বানিয়ে সুই তার শাশুড়ি মাকে দিয়ে আসে। এরপর ঘরে এসে মাগরিবের নামাজ পড়ে হাতের মাপের মালাগুলো নিয়ে দু হাতে তিনটে তিনটে করে পড়ল। ফুলগুলো অনেক ঘন ঘন হয়ে থাকায় বেশ সুন্দর লাগছে। মাইরা 2 হাত সামনে এনে মৃদু হাসে। এশার নামাজ পড়ে মাইরা বসে বসে তার ফোন স্ক্রোল করছিল। যদিও সন্ধ্যার পর পড়েছে, আপাতত ভালো লাগছে না, তাই ফোন নিয়েছে। ইরফান ঘরে এসে মাইরাকে দেখলো মেয়েটা উল্টো হয়ে শুয়ে ফোনের মধ্যে যেন ঢুকে রয়েছে। সে রুমে এসেছে, তাকালোও না। ইরফান বিরক্ত হলো, এগিয়ে এসে মাইরার সামনে থেকে ফোন কেড়ে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে আমার ফোন! বলতে বলতে মাথা উঁচু করে ইরফানকে দেখে চুপ হয়ে যায়। দ্রুত সোজা হয়ে উঠে বসে। ইরফান তীক্ষ্ণ চোখে ফোনের দিকে চেয়ে আছে। মাইরা রিলস দেখছিল, কাচ্চি বিরিয়ানি রান্নার ভিডিও। ইরফান আর চোখে একবার মাইরার দিকে তাকালো। এরপর ফোনের আলো অফ করে তার ড্রয়ার লক করে রাখলো। মাইরা দেখলো ইরফানের কাজ, বিরক্তি চোখে তাকালো ইরফানের দিকে। এই লোকটার কি আর কিছু ভালো লাগে না? মাইরা রেগে মেগে অনেক কথা শোনাতে ইচ্ছে হলো, কিন্তু সে কিছুই বলল না। অসহ্যকর লোক একটা, কথাই বলবে না এই লোকের সাথে। সকালেও তাকে উল্টোপাল্টা বলেছে। তার মন খারাপ ছিল, নিজে নিজে ভালো করলো। আর এই বিরক্তিকর লোকটা তাকে একটু ভালো থাকতে দেখলে যেন গায়ে আগুন লেগে যায়। মাইরা মুখ ফুলিয়ে রাখে। ইরফান তার পরনের ব্লেজার শার্ট খুললো। হাত ঘড়ি খুলতে খুলতে মাইরার দিকে একবার তাকায়। মাইরা 2 হাঁটুতে থুতনি ঠেকিয়ে রেখেছে। মাইরাকে দেখতে একটু অন্যরকম লাগছে। খেয়াল করলো মাইরা আজকে পার্পল কালারের শাড়ি পরেছে। ইরফান গম্ভীর গলায় পড়ে, শাড়ি পরেছ কেন? মাইরা কিছুই বলল না, মাথা নিচু করে মুখ বাঁকালো। তার ইচ্ছে হয়েছে, সে পড়েছে। ইরফান মাইরাকে চোখ দেখে এগিয়ে এসে বলে, কি প্রবলেম, কথা বলছো না কেন? মাইরা এবারেও কিছু বলল না। সে পণ করেছে ইরফানের সাথে কথা বলবে না। ইরফানের বিরক্ত লাগলো। মাইরাকে এখনো চোখ দেখে আবারও ধমকে বলে, স্টুপিড গার্ল। এরপর ওয়াশরুমে চলে যায়। ইরফান ওয়াশরুমে যেতেই মাইরা বেড থেকে নেমে টেবিলের উপর রাখা ইরফানের ফোন নেয়। সেও এই ফোন লুকিয়ে রাখবে ভাবল। তার মনে পড়ল ইরফানের ফোনে কার যেন পিক দেখছিল। এই ভেবে ফোনের লক খুলতে চাইল বাটফলোর লিখে, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখায়। মাইরার এত রাগ হলো, এই লোকটা সব তার ইচ্ছের বিরুদ্ধে করে। রেগে মেগে ইরফানের ফোন ছুঁড়ে ফেলার সাথে সাথে 2 হাতে নিজের মুখ চেপে বলে ওঠে, ইন্না লিল্লাহ। দৌড়ে গিয়ে ইরফানের ফোন কুড়িয়ে নিয়ে চেক করলো ঠিক আছে কিনা। উপরের গ্লাস ফেটে গিয়েছে। মাইরার চোখে মুখে অসহায়ত্ব শেষ। ইরফান তাকে কাঁচা চিবিয়ে না খায়। ফোন যেখানে ছিল সেখানেই রেখে মাইরার ভদ্র হয়ে বেডের উপর গিয়ে বসে। তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, শাওয়ার নিয়েছে। মাইরা আর চোখে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে দেখে। তখনই তার ফোনে কেউ কল করে। ইরফান এগিয়ে গিয়ে ফোন রিসিভ করতে গিয়েও স্ক্রিনের উপর চোখ পড়লে বুড়ো কুঁচকে যায়। মাত্র ভালো ফোন রেখে গিয়েছে, এত বড় ফাটা দাগ কীভাবে পড়ল? গাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ফোন নিজেই নিজেই থাপ্পড় মেরেছে নাকি? ইরফানের কথা শুনে মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। দ্রুত বলে ওঠে, আমি ফেলিনি আপনার ফোন। কথাটা বলে মাইরা জিভে কামড় দেয়, দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে গম্ভীর স্বরে বলে, ও
আই সি। কথাটা বলে সামান্য ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে, লিটল গার্ল। এরপর কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মাইরা ইরফানকে কথা বলতে দেখল, মন খারাপ করে বসে রইল। একটু পর বেড থেকে নেমে বেলকনিতে যায়। ইরফান মাইরাকে বেলকনিতে যেতে দেখে কথা বলতে সেও বেলকনিতে গিয়ে দাঁড়ায়। মাইরা পিছু ফিরে ইরফানকে দেখলেই আবারও সামনে তাকালো। ইরফান আর মিনিট 2 কথা বলে ফোন রাখলো। এরপর মাইরার উদ্দেশ্যে বলে, রুমে এসো। মাইরা যেন ইরফানের কথা শোনেনি। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো। এত শান্ত মেয়ে মাইরাকে সে টলারেট করতে পারছে না। রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম, কথা বলছো না কেন? মাইরা তবুও কথা বলল না। ইরফান মাইরাকে টেনে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কথা বলবি নাকি থাপ্পড় খাবি? মাইরার চোখ টলমল করে ওঠে। মাথা নিচু করে ভারী গলায় বলে, আপনি একটা অসভ্য লোক। আমি কথা বলবো না আপনার সাথে, সরুন বলছি। বলতে বলতে 2 হাতে ইরফানের উদম পক্ষ ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান হাতের ফোন বেলকনির কোণা থাকা টেবিলের উপর ফেলে রেখে বাঁ হাতে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ডান হাত মাইরার গালে রেখে শীতল কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা চুপ করে থাকে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, এই শাড়ি কোথায় পেয়েছ? মাইরা নাক টেনে বলে, মা দিয়েছে। ইরফান মাইরার গলা পেরিয়ে চুলের ভাঁজে আঙুল চালিয়ে বলে, শাড়ি পরেছ কেন? মাইরা চুপ থাকে। ইরফান মাইরার ঘাড় থেকে চোরগুলো সরিয়ে মাইরার ঘাড়ে ঠোঁট দাবিয়ে চুমো আঁকে। মাইরা ডোক গিলে চোখ বুঝে নেয়। ইরফান ধীরে ধীরে মাইরাকে তার দিকে টেনে নেয়। এলোমেলো হয় খানিক। মাইরাও ইরফানের দিকে হেলে যায় না চাইতেই। ইরফান সূক্ষ্ম হাসল, বিড়বিড় করে, মাই বাট ফলোয়ার। মাইরা তার শাড়ি খামচে কাপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান থামে, শুকনো গলা ভিজিয়ে মাইরার গলা থেকে মুখ উঠিয়ে নেয়। 2 চোখ লাল। অন্ধকারে মাইরা দেখতে পেল না। ইরফান মাইরাকে ছেড়ে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, গ্রামে যাব, রেডি হয়ে নাও ফার্স্ট। কথাটা শুনেই মাইরা যেন একটা ঘোরের মাছ থেকে ফিরল। অবাক হয়ে বলে, সত্যি নিয়ে যাবেন? ইরফান ছোট্ট করে বলে, আজকেই ব্যাক করো, সো ফার্স্ট রেডি হও। মাইরা এবার ইরফানের ডান হাত ধরে আবদার করে, আজকে রাতটা থাকি প্লিজ। ইরফান সাথে সাথে শব্দ করে বলে ওঠে, ইম্পসিবল। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান নিজেও থতমত খায়। ভয়েস টোন না চাইতেও কেমন দৃঢ় হয়ে গিয়েছে। কিন্তু ওই স্টুপিড বয়ের সাথে রাতে থাকা অসম্ভব। তার বউয়ের কাছে এসে ভাগ বসায়। অতঃপর মাইরার দিকে চেয়ে বলে, তোমার ভাই স্টুপিড বয়। মাইরা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুধু স্টুপিড, আর আপনি হলেন আসমান থেকে নেমে আসা ফেরেশতা। অসহ্য লোক একটা। আমার ওইটুকু ছোট ভাইকেও কথা শোনায়। এরপর কিছুই বলতে গিয়েও বলল না। মাইরাকে আগের রূপে দেখতে পেয়ে ভালো লাগছে তার। কিছু না বলে মাইরার হাত ধরে ঘরের ভেতর নিয়ে গিয়ে বলে, ফাস্ট করো। মাইরা আর কথা না বাড়িয়ে রেডি হতে লাগলো। না থাকলেও গিয়ে দেখতে তো পাবো, একটু সময় থাকতে পাবে, এটাও শান্তি, এই ভেবেই মন ফুরফুরে হয়ে গেল। ইরফান বাড়ির মেইন গেইটে দাঁড়িয়ে আছে। মাইরা জুতোর র্যাকে তার জুতো খুঁজে পায় না। ইরফান বিরক্ত হয়ে নিজে এসে জুতোর র্যাক মেলে ধরে। পুরো র্যাক ফাঁকা দেখে ইরফান অবাক হয়। সে মাইরাকে যতগুলো জুতো কিনে দিয়েছিল তা দিয়ে এই র্যাক পুরো ভরে গিয়েছিল। সব গেল কোথায়? সোজা হয়ে দাঁড়িয়ে মাইরার দিকে তাকালে মাইরা বলে ওঠে, আমি তো এখানেই রেখেছিলাম, রীতা জানে হয়তো। ইরফান গলা উঁচিয়ে করে রিতাকে ডাকে। রিতা ইরফানের গলা পেয়ে এক প্রকার দৌড়ে আসে। ইরফান গম্ভীর গলায় বলে, ওর জুতা কোথায়? রিতা দ্রুত এই র্যাক থেকে কিছুটা দূরে থাকা র্যাক থেকে মাইরের জুতো বের করে এনে রাখে। এই র্যাক পরিষ্কার করছিল সে, তাই মাইরের জুতো এখান থেকে সরিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, বাকিগুলো কোথায়? রিতা অবাক হয়ে বলে, আর তো নাই ভাইজান। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? মাইরা জুতো জোড়া পরে সোজা হয়ে দাঁড়ায়। এরপর ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, আমি এগুলো আমার পরিচিত সবাইকে দিয়ে দিয়েছি, আমার জন্য 2 জোড়া রেখেছি, বুঝেছেন? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। তার মনে পড়ল সে যখন মাইরাকে বাটফ্লাওয়ার দিয়েছিল তখনও মাইরা তার দেওয়া বাটফ্লাওয়ার সবাইকে বিলিয়ে দিয়েছিল। সে ধরে নিল তখন মাইরা জানতো না তার কথা, কিন্তু এখন ইরফানের জল শক্ত হয়। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাগান্বিত চোখে মাইরার দিকে তাকায়। ইচ্ছে করছে একে থাপ্পড় দিতে দিতে আজ মানুষ বানাতে, আর সহ্য করাই যাচ্ছে না একে। মাইরা ইরফানকে দেখে একটু ভয় পায়, মনে হচ্ছে অনেক রেগে গিয়েছে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মাইরের মুখ ডান হাতে শক্ত করে চেপে রাগান্বিত স্বরে বলে, কি বললি, আবার বল।
মায়ের মুখে ব্যথা পায়। ইরফানের আচরণেও অবাক হয়। আজ অনেকদিন পর যেন আগের ইরফানকে দেখতে পেল। ইরফান চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, কাকে দিয়েছিস এসব? স্পিক আপ। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও রেগে বলে, কেন দিয়েছিস এগুলো? বল। আমার কোনো জিনিসের ভ্যালু নেই কেন তোর কাছে? বল। মাইরা টক গিলে আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বলতে চায় কিছু, তার আগেই গালে শক্ত থাপ্পড় পড়ে। মাইরা হুমড়ি খেয়ে পড়ে। ডান দিকে হেলে গিয়ে জুতোর র্যাকের সাথে কপালে গিয়ে ঠেকে। রীতা দৌড়ে এসে ধরার আগে ইরফান টেনে মাইরাকে তুলে বাঁ হাতে মাইরার গাল শক্ত হাতে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এত দয়ার শরীর তোর? কোথায় পেয়েছিস এত দয়া? পুরো পৃথিবীর জন্য এত মায়া, এত দয়া, সব ছুটাবো আজ। কথাটা বলে মাইরার একই গালে আরেক চেয়েও জোরে আরেকটা থাপ্পড় মেরে দেয়। এতদিন পর এত শক্ত একটা থাপ্পড় খেয়ে মেয়েটার এমনিতেই মাথা ঘুরছিল। আবারও আরেকটা থাপ্পড় খেয়ে মাইরার মনে হলো গাল ছিলে গেল, কান ফেটে গেল। মাইরা আবারও হুমড়ি খেয়ে পড়ে যায়। জুতোর র্যাকের সাথে আগের চেয়েও জোরে ধাক্কা খায়। ডান পাশের কপালের কোণে বেশ জোরে আঘাত লেগেছে। মাইরের মাথা ঝিমঝিম করে ওঠে, চারপাশ কেমন অন্ধকার লাগে। রুমা নেওয়াজ ইরফানের চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। ইরফানকে এভাবে মাইরাকে মারতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। ইরফান মাইরার দিকে আবারও এগোনোর আগেই রুমা নেওয়াজ দুহাতে ইরফানকে ঠেলে শব্দ করে বলে ওঠে, ইরফান থেমে যাও। ইরফান এখনও জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ বাইরে বেরিয়েছিলেন। ভেতরে প্রবেশ করে ভেতরের অবস্থা দেখে তার চোখ মুখে বিস্ময় ভর করে। ইরফানকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। মাইরের পাশে রীতা বসে মাইরাকে আগলে নিয়েছে। তারেক নেওয়াজ মাইরের পানে চেয়ে রইল মায়া ভরা চোখে। মেয়েটি মাথা নিচু করে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, যেন বৃষ্টি ঝরছে। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকালো। ইরফান এখনও মাইরের দিকে ভস্ম করে চেয়ে দেয়া চোখে চেয়ে আছে। তারেক নেওয়াজের রাগ হয়, প্রচণ্ড রাগ, আর নিতে পারছে না। ইরফানের সামনে গিয়ে দাঁড়ালো তারেক নেওয়াজ, রাগান্বিত স্বরে বলে, আমার মেয়ের গায়ে হাত তুলেছ কেন? ইরফান কোনো উত্তর করল না। তার দৃষ্টি মাইরার পানে, চোখে মুখে এখনও রাগ ঝরছে। তারেক নেওয়াজের পছন্দ হলো না ইরফানের এই স্বভাব। ভীষণ চটল আজ তার ছেলের উপর। হঠাৎ ইরফানের থাপ্পড় মারার জন্য হাত উঠায়। তখনই ভেতর থেকে তৃণা বেগম এগিয়ে এসে তার ভাই তারেক নেওয়াজের হাত আটকে ধরে বিস্ময় কণ্ঠে বলে, কি করছো ভাই? এভাবে মারছো কেন ইরফানকে? তারেক নেওয়াজ তার বোনের হাত ছাড়িয়ে দিলেন। ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমি তোমাকে মানুষ করতে পারলাম না ইরফান। কথাটা বলে দুর্বল পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসলেন। তার শরীর খারাপ লাগছে। তিনি ভেবেছিলেন ইরফান মাইরাকে মেনে নিয়েছে। এতদিন পর এসে এই সিনারি দেখে সে আর নিতে পারছে না। তৃণা বেগম বিস্ময় চোখে ইরফানকে দেখল। সাথে মাইরাকে মেঝেতে বসে ওভাবে নীরবে চোখের পানি ছেড়ে দিতে দেখে অবাক হলো। ইরফানের দৃষ্টি মাইরার পানে, রাগ কমছে কিনা। র্যাকে একটা জোরে সোরে লাথি বসিয়ে হনহন করে বাইরে চলে যায়। মাইরা জুতোর র্যাকের পাশে হাত রেখেছিল। ইরফান লাথি দেওয়ায় হাতের কয়েকটা আঙুল চাপায় পড়ে। মাইরার মনে হলো জান বের হয়ে যাবে, তবু মেয়েটি একটা শব্দ বের করলো না। ধীরে ধীরে আহত হাতটি বের করে আনে। তৃণা বেগম দ্রুত এগিয়ে গিয়ে মাইরার সামনে বসে মাইরাকে আগলে নিল। মাইরা যেন একটা মায়ের কোল পেল এতক্ষণে। তৃণা বেগমকে জড়িয়ে ফুঁপিয়ে উঠল। রুমা নেওয়াজ দীর্ঘ শ্বাস ফেলে স্বামীর পাশে গিয়ে দাঁড়ায়। তৃণা বেগম মাইরার গালে নজর করলে দেখলো আঙুলের ছাপগুলো যেন মাইরার ফর্সা গালে জল করছে। তৃণা বেগম মাইরার মুখ মুছে দিলেন আলতো করে, মৃদুস্বরে বলে, কান্না থামা মা। মাইরা দুহাতে তৃণা বেগমকে জড়িয়ে রাখলো। কান্না থামে না মেয়েটার। তৃণা বেগম ধরে ধরে নিয়ে গিয়ে তারেক নেওয়াজের পাশে মাইরাকে বসিয়ে দেয়। মাথার এলোমেলো হিজাব খুলে দেয় নিজ হাতে। মাইরার দিকে পানি এগিয়ে দেয়। মাইরা একটু পানি খেয়ে মাথা নিচু করে থাকে। তৃণা বেগম মাইরার পাশে বসে মাইরাকে জড়িয়ে নিল। মাইরা তৃণা বেগমের কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা দিয়ে অশ্রু গড়ায়। তারেক নেওয়াজের অসহায় চোখে মাইরার মলিন মুখটার দিকে চেয়ে রইল। হাত বাড়িয়ে মাইরার মাথায় হাত বুলিয়ে তুই সম্বোধন করে বলে, আমায় ক্ষমা করিস মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমি তোর নিজের বাবা হতে চেয়েছিলাম, কিন্তু তা তো হতে পারলাম না। উল্টো আমার ছেলেকে দিয়ে তোর উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছে। কথাটা বলে তারেক নেওয়াজ এক দীর্ঘ শ্বাস ফেলে তার ঘরের দিকে চলে যায়। রুমা নেওয়াজ মাইরার জন্য ভাত বেড়ে তৃণা বেগমের কাছে দিয়ে বলে, ওকে খাইয়ে দিও। তৃণা বেগম মাথা নেড়ে বলে, আচ্ছা ভাবি। রুমা নেওয়াজ তার স্বামীর পিছু গেলেন। তিনি বুঝেছেন তারেক নেওয়াজ আজকের ঘটনা নিয়ে বেশ কষ্ট পেয়েছেন।
ইরফানের উত্তর তার নিজেরও কেন যেন আরেকটা রাগ হলো। এ বাচ্চা মেয়েটা কীভাবে মারে তার ছেলেটা। কিন্তু তিনি কি করবেন? ইরফান কি কখনো শুধরাবে না? আজকেই ভেবেছিল ইরফান মাইরেকে মেনে নিয়েছি, অথচ আবারও সেই আগের সিন। রুমা নেওয়াজের ভেতর থেকে একটা হতাশার শ্বাস বেরিয়ে আসে। ত্রিনা বেগম হাত ধুয়ে এসে ভাত মাখিয়ে মাইরের সামনে ধরলে মাইরে মুখ ফিরিয়ে ভাঙা গলায় বলে, খাবো না আম্মাজান, আমি ঘুমাবো। ত্রিনা বেগম মাইরার মাথায় বা হাত রেখে বলেন, বাচ্চামি করিস না মা, খেয়ে ঘুমাবি। রাতে না খেয়ে থাকলে সকালে শরীর তুলতে পারবি না। মাইরে মলিন গলায় বলে, এসবের আমার অভ্যাস আছে আম্মাজান, কিছু হয় না। ত্রিনা বেগম মায়া ভরা চোখে মাইরের দিকে তাকিয়ে রইল। মেয়েটা কত ভারী কথা বলে। ত্রিনা বেগম বুঝলেন মাইরা প্রায় রাতে না খেয়ে ঘুমাতো। তিনি জোর করে মাইরাকে কয়েকবার খাইয়ে দেন। এরপর মাইরাকে তার ঘরে নিয়ে যায়। মাইরা আজ কিচ্ছু বলল না। গায়ের বোরকা খুলে রেখে চুপ করে বেডের এক কোনায় গিয়ে শুয়ে পড়ে। ত্রিনা বেগম মাইরাকে দেখলেন। ইরফান কেন এভাবে মারে মেয়েটাকে? মাইরার অনেক কাজ বিরক্তিকর হতে পারে। সে নিজেও মাইরার কিছু কাজে বিরক্ত হয়, কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে দেখলে কি যে মায়া হয়। তাকে কিভাবে ইরফান মারে? ভদ্র মহিলা সত্যিই নিজেকেই অসহায় লাগলো। আসলে ইরফানের জন্য মাইরা নয়, তার ভাইজান কাজটা ভালো করেনি। ইরফান মাইরের মতো মেয়েকে নিতে পারে না। ইরফানের জন্য শান্ত শিষ্ট বুঝদার মেয়ে প্রয়োজন ছিল, মাইরা যার উল্টা। আর মাইরার জন্য এরকম একজনের দরকার ছিল, যে মাইরার চঞ্চলতা, বোকামি, বাচ্চামি এসব সহ্য করতে পারবে। মেয়েটির গল্প সে তার ভাইয়ের কাছে শুনেছে। তার মাইরার জন্য কান্না আসে কেন যেন। মেয়েটা ভালো থাকাটা বোধহয় ভাগ্য লেখা নেই। মাইরার হঠাৎই ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখল ত্রিনা বেগম ঘুমিয়েছে। মাইরা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। মাথার কাছে একটা ছোট ঘড়ি দেখল মাইরা, 11টা বাজে। মাইরা চুপ করে বেশ অনেকক্ষণ বসে থাকলো। এতদিন পর ইরফানের হাতে শক্ত মার খেয়ে মেয়েটার মন ভেসে উঠল। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। চোখ মুছে বেড থেকে নেমে দাঁড়ায়, ব্যালকনির দিকে এগিয়ে যায়। ব্যালকনিতে গিয়ে বেশ কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে থাকে মাইরা। বিষণ্ণ মনে, কিছুটা নীরব, কিছুটা ব্যস্ত শহর দেখে। রং বেরঙের লাইট রাতের অন্ধকারময় চারপাশটাকে আলোকিত করে রেখেছে। থেকে থেকে গাড়ি, বাইক, ট্রাক সব নিজ নিজ গন্তব্য ছুটছে। মাইরা নীরব চোখে চেয়ে দেখে। একসময় মাথা তুলে খোলা আসমানের দিকে তাকায়। আজ জ্যোৎস্না নেই, তবুও মাইরার আকাশ ভালো লাগলো। ইরফানের দেয়া থাপ্পড়গুলোর কথা মনে পড়ল। সেই প্রথম দিকে থাপ্পড় খেয়ে ইরফানের শুধু তার না দেখা মায়ের কথাই মনে পড়ত। নিজের জন্য তেমন কষ্ট হতো না, সে তো ইরফানকে ভালোবাসত না। কিন্তু আজ দুটো থাপ্পড় খেয়ে মাইরার ভীষণ কষ্ট লাগলো, গালে তীব্র ব্যথা। তবে মাইরাকে সেই শরীরের ব্যথা কাবু করতে পারল না। ইরফানের দেয়া থাপ্পড় দুটো তার মনে লেগেছে। সে কি অনেক বড় অপরাধ করেছে? সে ঠিকমতো খেতেই পারত না। সে অত জুতো নিয়ে কি করবে? তার শিশলা সত্যিই খুব নিষ্ঠুর। সে যতটা ভাবে তার চেয়েও ভীষণ নিষ্ঠুর। লোকটা তাকে মেরেই বোধহয় শান্তি পায়। চোখ থেকে না চাইতেও দুঃখ ভরা অশ্রু গড়িয়ে পড়ে। মনে মনে সেই না দেখা মাকে কল্পনা করল, যে মা তাকে এত এত কষ্ট করে 10 মাস পেটে বয়ে বেরিয়েছে। সে শ্যামলা রঙের ছিল। মাইরার ভীষণ ভালো লাগে শ্যামলা মেয়েদের। এই যেমন মিলা মেয়েটা। মাইরা মিলাকে ভেবে কল্পনায় তার মাকে সাজায়। মাইরা তাকে নাম দিয়েছে, একটা বিড়বিড় করে আওড়ায়, শ্যামা মা। মনে প্রশ্ন জাগে, তার শ্যামা মা থাকলে সে কি তার মায়ের বুকে ঘুমাতে পারত? কেউ বাধা দিলেও সে ঘুমাতো জোর করেই। যে যা ইচ্ছে বলুক, সে শুনতই না। কেউ কিছু বললে বলতো, এটা তার গর্ভধারিণী মা। কিন্তু এখন তো পালিত মাকে চেনে, রক্তের সম্পর্ক নেই। সে সেই মায়ের বুকে না যেতেই তাকে কত কটু কথা শুনতে হয়। মাইরার আর সাহস হয় না পা বাড়ানোর। অন্ধকার আকাশপানে চেয়ে থাকা দুটি চোখ থেকে অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়ে। তার শিশলা আর না দেখা অদৃশ্য শ্যামা মাকে যেন ঝাপসা দেখল, যারা ভীষণ নিষ্ঠুর। একজন তাকে রেখেই চলে গেল, আরেকজন শুধু মারার সুতো খুঁজে বেড়ায়। বেলকনি থেকে ভেতরে এসে ঘর থেকে বেরিয়ে আসে মাইরা। ঘর থেকে বেরোলে ইরফানের দাদিকে দেখে ডাইনিংয়ে বসে পানি খেতে। ইরফানের দাদি মাইরাকে দেখে কাছে ডাকলেন। মাইরা মাথা নিচু এগিয়ে গিয়ে দাদিমার পাশে বসেন। ইরফানের দাদি মাইরাকে তার পাশের চেয়ারে বসিয়ে দিয়ে মাইরার গালে হাত দিল। সে সন্ধ্যার পর ওষুধ খেয়ে ঘুমিয়েছিল বলে তখন কোনো কিছুই জানেনি। পরবর্তীতে ত্রিনা বেগম তাকে সব বলেছে। মাইরার জন্য তার মায়া হলো। মৃদুস্বরে বলে, ঠিক হয়ে যাবে দিদি ভাই। মাইরা মায়া মায়া চোখে তাকাল ইরফানের দাদির দিকে। তার নিজের দাদির কথা মনে পড়ল।
এই নামে তাকে তার দাদি ডাকত। তার দাদি গ্রামের হলেও গায়ের রং ছিল ফর্সা। দাদি বেঁচে থাকতে মাইরে মাঝে মাঝেই দাদির কাছে গিয়ে ঘুমাতো। তার দাদি নিজেই অন্যর বাড়ি থাকতো, তাই ওকে সবসময় নিতে পারতো না, কিন্তু মাঝে মাঝে তাকে বুকে নিয়ে ঘুমাতো। একদিন সেই বাবুটাকেও হারিয়ে গেল মাইরার জীবন থেকে। সবাই তাকে একা ফেলে চলে গেল। মাইরা ইরফানের দাদির দিকে চেয়ে আবদার করে, দাদিমা, আজ আপনার সাথে আমায় ঘুমাতে নেবেন? ইরফানের দাদি মৃদু হেসে বলে, অবশ্যই দিদি ভাই। মাইরার মুখেও ছোট এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। রাত বাজে 1টা। ইরফান বাড়ি ফিরেছে। ঘরের লাইট জ্বালানো। বেডের উপর নজর পড়লে দেখলো বেড ফাঁকা। ইরফান ঢোক গেল। দ্রুত পায়ে বেলকনিতে গিয়ে চেক করলো মাইরা আছে কি না। নেই। ওয়াশরুমেও চেক করলো, কিন্তু পায় না। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তার ফুপু দাদি দুজনেই আছে। তাদের কারো কাছেই মাইরা আছে বলে মনে হয় ইরফানের। ইরফান আগে তার ফুপুর ঘর চেক করলো। মাইরাকে না পেয়ে সরাসরি তার গ্র্যান্ডমায়ের ঘরে যায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ডিম লাইটের আলোয় মাইরের মুখটা সর্বপ্রথম তার চোখে পড়ল। তার গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইরফান ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইরের পাশে দাঁড়ায়। মাইরের মুখপানে চেয়ে থাকে, চোখে মুখে অসহায়ত্ব। আজ কতদিন পর রাগটাকে সামলে নিতে না পেরে আবারও তার বাটফলোয়ারকে আঘাত করলো। ইরফানের গলা শুকিয়ে আসে। সামান্য নিচু হয়ে মাইরাকে তার গ্র্যান্ডমায়ের থেকে ছাড়িয়ে নেয়। মাইরাকে কোলে নিতে গেলেই ইরফানের দাদি মাইরাকে নিজের সাথে শক্ত করে ধরে বলে, কে এসেছে এখানে? ইরফান বুড়ো কুচকে গম্ভীর গলায় বলে, ওকে দাও। ইরফানের দাদি মাইরার মাথায় হাত বুলিয়ে রেগে বলে, ওকে ভুলে যাও, ওকে আর পাবে না তুমি। আমি তোমাদের মাঝে সব ঠিক করতে আসলাম। দেখে যা একটু ঠিক ঠিক লাগলো, সব শেষ এখন। ওকে আমি আমার সাথে কানাডা নিয়ে গিয়ে কানাডিয়ান এক ছেলের সাথে। ইরফান তার গ্র্যান্ডমায়ের কথা বলার মাঝে শক্ত গলায় শব্দ করে বলে ওঠে, গ্র্যান্ডমা। এত শব্দ করে কথা বলায় মাইরে ঘুমের মধ্যেই নড়ে চড়ে ওঠে। ইরফানের দাদি চোখ বুঝলেন। তিনি রেগে আছেন ইরফানের উপর। এই মেয়েটাকে মেরে গালটার কি অবস্থা করে দিয়েছে। চোখ বুঝে রেখেই বলে, ইরফান দাদু ভাই, তুমি এখান থেকে যাও। তুমি কি দেখেছো ওর গালের অবস্থা? তোমার মাঝে দয়া মায়া নেই? ও আমার সাথেই থাকুক, তুমি যাও। ইরফান মাইরের দিকে তাকালো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে মাইরের গালে দুটো চুমু খায়। ইরফানের দাদি চোখ ছোট ছোট করে বলে, আমাকে তোমার চোখে পড়ছে না? ইরফান গম্ভীর গলায় বলে, ওকে দিচ্ছি তো। তো কি করব? ওকে এখানেই আদর করছি, তুমি চাইলে দেখো। ইরফানের দাদি চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলে, তুমি যাবে এখান থেকে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার বাটফলোয়ারকে আমাকে দাও, আমি কিন্তু নিজেই নিতে পারবো। তুমি ব্যথা পাবে বলে চেয়ে নিচ্ছি। ইরফানের দাদি আবারও চোখ বুজে বলে, তুমি যাও এখান থেকে, আজ কিছুতেই আমার দিদিভাইকে তুমি পাবে না। ইরফান মাইরাকে টেনে ধরে বলে, গ্র্যান্ডমা, ওকে ছাড়ো। ইরফানের দাদি মাইরাকে ছাড়ে না। রেগে বলে, ইরফান, আমি কিন্তু তোমাকে মারবো, ওকে ছাড়ো। ইরফান অসহায় কণ্ঠে বলে, গ্র্যান্ডমা, তুমি ওকে ছাড়ো প্লিজ। ইরফানের দাদি এবার কিছুটা দমলো মনে হয়। ইরফানকে একটু অন্যরকম লাগছে। মাইরাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ইরফান মাইরাকে কোলে তুলে নেয়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের দাদি অবাক হয় ইরফানের কাণ্ডে। এ এমন ধূপধাপ মেরে দেয়, আবার এই মেয়ে ছাড়াও চলে না। একে কিভাবে সিধে করা যায়? ইরফান মাইরাকে তার বেডে শুয়ে দিল। এরপর বাইরে গিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে। মাইরার পাশে বসে 2 হাতে খুব মনোযোগ দিয়ে মাইরার গালে বরফ দিয়ে দেয় আলতো হাতে। মাইরার চোখে মুখে বিরক্তি, গালে ঠান্ডা অনুভূতি হয়। মেয়েটা চরম বিরক্তিতে এপাশ থেকে ওপাশ ফিরে শুয়ে পড়ে। ইরফান মাইরার দিকে হেলে গিয়ে মাইরাকে তার দিকে ফেরায়। মুখ নামিয়ে মাইরার ভেজা গালে চুমু আঁকে। হাতের অর্ধেক বরফ ছুঁড়ে ফেলে দেয় হাত থেকে। এরপর আবার আহত গালে বেশ কয়েকটা চুমু আঁকে। এরপর ইরফান বেড থেকে নেমে গিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ঘড়িতে একবার সময় দেখে 1টা বেজে 25 মিনিট। এগিয়ে গিয়ে তার লাগেজ গোছায়। বেশ সময় নিয়ে তার কাজ শেষ করে। এরপর সে নিজে ফর্মাল শার্ট প্যান্ট পরে নেয়। সাদা শার্ট, উপরে কালো কোট, কালো প্যান্ট। এরপর হাতঘড়ি পরে নিয়ে মাইরের পাশে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে মাইরের গালে হাত রেখে মৃদুস্বরে বলে, সরি বাটফলোয়ার। কথাটা বলে মাইরের কপালে একটা চুমু আঁকে। এরপর লাগেজ নিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজ তার স্বামীর জন্য জেগে বসে আছেন। তারেক নেওয়াজ ঘুমাতে পারছেন না, কেমন ছটফট করছেন। রুমা নেওয়াজ পানি আনার জন্য দরজা খুলে দাঁড়ালে ইরফানকে দেখে অবাক হয়, বেশি অবাক হয়। ইরফানকে ফিটফ্যাট হয়ে রেডি হতে দেখে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? ইরফান মৃদুস্বরে বলে, কানাডা।
আসছি আম্মু।